চাপা শব্দ হলো, আর তান্ত্রিকের ছাইগুলো আরো ছড়িয়ে পড়ল। আমি আলোর বৃত্তটাকে অনুসরণ করে গুহার ভিতরে আরো কিছুটা এগোলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি এসেছে। আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির ভিতরে বসে অপেক্ষা করছিলাম নতুন গল্প শোনার জন্য। চায়ের পেয়ালায় একটা শেষ চুমুক দিয়ে ঠাকুরমশাই বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসামের কামাখ্যা মন্দিরে গিয়েছ? খুব উৎসাহিত হয়ে কিশোরী বলল, আমি গিয়েছিলাম বার 2, অফিস কালিক আর আমার পরিবার দুজনে একটা দল গঠন করে। কিন্তু কেন বলুন তো? কামাখ্যা মন্দির যেমন দেখেছ, এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে বলে শুনেছি। সকলে লাইন দিয়ে পুজো দেয়, আশেপাশে অনেক বড় বড় হোটেল গড়ে উঠেছে। কিন্তু এই জায়গাটা আগে এমন ছিল না। ঘন অরণ্যের মাঝখানে মা কামাখ্যার ওই মন্দির দাঁড়িয়ে থাকতো, আর তখনকার দিনে লোক সমাগমও কমই হতো, পথ ছিল দুর্গম। আজকের গল্প কি কামাখ্যা নিয়ে? না বিভূতি, কামাখ্যা থেকে প্রায় 28 কিলোমিটার দূরে একটা প্রসিদ্ধ গ্রাম আছে। আশা করি নাম শুনেছ। গ্রামের নাম মায়াং। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে, তবে খুব বেশি ধারণা নেই। একটু খুলে বলুন। মায়াং হলো জাদু নগরী, অর্থাৎ কালো জাদু, তন্ত্র মন্ত্রের ব্যাপক হারে চর্চা করা হয়। অনেক তান্ত্রিক সাধক ওইখানে যান। তান্ত্রিক বিদ্যা লাভের আশায় কেউ বা ওইখানে গিয়ে টুকটাক ঝাড়ফুঁক শেখেন। মোট কথা, জায়গাটা সাধারণ মানুষ এড়িয়েই চলে। কেউ আবার অশুভ ক্রিয়া করে। আপনি কি গিয়েছিলেন নাকি ওখানে? হ্যাঁ হ্যাঁ, একবার আমার যাওয়া হয়েছিল বটে। তখন আমি এই তন্ত্র মন্ত্রের গুপ্ত রহস্য নিয়ে বেশ কৌতূহলী ছিলাম। কিন্তু সেইখানে একটা আলাদা কারণে যেতে হয়েছিল, এবং অভিজ্ঞতা হয়েছিল অন্য রকম। এক মুহূর্ত থামলেন তিনি, যেন সেই পুরনো দিনের স্মৃতিগুলো আবার নতুন করে মনে করার চেষ্টা করছেন। তারপর ফের বলতে শুরু করলেন। পথ চলতে চলতে একবার এক গ্রামে গিয়ে পৌঁছলাম। গ্রামে ঢোকার মুখেই একটা বাঁধানো বেদি বট গাছ ছিল। পথশ্রমে ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে আছি, এমন সময় দেখি একটা লোক কোণে বসে বিড়বিড় করে কি যেন বলছে। দেখে মনে হলো খুবই চিন্তিত। তার পোশাকও ছেঁড়া খোড়া, মুখটা শুকিয়ে কাঠ। তাকে দেখে আমার বুকটা কেমন যেন করে উঠল। আমি বললাম, কি ব্যাপার বলুন তো? আমি তার কাছাকাছি গিয়ে বসলাম। সে আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মনে কি যেন বলতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই? চিন্তিত মনে হচ্ছে কেন? লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো। তার চোখে জল টলমল করছে। ভাঙা গলায় বলল, আর বলবেন না ঠাকুর মশাই, আমার ছেলেটার যে কি হলো। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। অনেকদিন ধরে জ্বর ছিল, কিছুতেই কমছিল না। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খাওয়ালাম, কিছুতে কিচ্ছু হলো না জানেন। ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছে। আমার একটাই ছেলে, এখন ও যদি... বলতে বলতে লোকটার গলা বুঝে এলো। আমি বললাম, কোথায় বাড়ি আপনার?
এই কাছেই, পাশের একটা ছোট গ্রামে। অনেক দূর থেকে এসেছিলাম দামজাদা একজন ডাক্তার ডাকতে, কিন্তু তিনি নেই, কোনো এক ভিন গাঁয়ে গিয়েছেন কাজে। আমাকে হতাশ হয়ে ফিরে আসতে হলো। আমি কি মুখ নিয়ে বাড়ি ফিরব বলুন তো? আমার ছেলেটা যদি এখন চিকিৎসা না পেয়ে মারা যায়, তাহলে বাপ হয়ে আমাকে সন্তানের সৎকার করতে হবে আমার এই দুই হাতে। আমি চুপ করে তার কথা শুনছিলাম। লোকটার চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওর অবস্থাটা সত্যি খুব খারাপ, বেশ ভেঙে পড়েছে, এবং সেটাই স্বাভাবিক। আমি আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ভাই, হঠাৎ করে ওর জ্বরটা এলো কি করে? কোনো কারণ কিছু বুঝতে পারছো? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ তো আমিও ঠিক বুঝি না ঠাকুর মশাই। সবই ঠিক ছিল বুঝলেন, ছেলেটা বেশ হাসি খুশি ছিল, কিন্তু একদিন সন্ধ্যাবেলা কেমন যেন হয়ে গেল। শরীরটা গরম, আর তারপর থেকে কিছুতেই জ্বর কমছে না। আমি একটু ভেবে বললাম, আমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাবে? আমি একটিবার ওকে দেখতে চাই। লোকটা প্রথমে যেন একটু ইতস্তত করল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমার আর কিছু করার নেই ঠাকুর মশাই, ওকে যদি বাঁচানো যায় চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। তবে আমাদের গ্রামটা এখান থেকে অনেকটাই দূরে। আমি মাথা নেড়ে সায় দিলাম। সে হোক না দূর, দেখে আসতে ক্ষতি কি? তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর কি আর বলবো বিভূতি, সেদিন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল। লোকটার সাথে হাঁটতে শুরু করলাম। মাঠের পর মাঠ পেরিয়ে একসময় ওই গ্রাম ছাড়লাম। তারপর আমরা ঘন জঙ্গলের দিকে এগোতে লাগলাম। যত দূর যাই পথ ততই দুর্গম হতে থাকে। সূর্যের আলো কমে আসছিল, আর চারদিকটা কেমন একটা ভ্যাপসা গন্ধে ভরে উঠছিল। কোনো বিপদ হয়নি তো? বিপদ? তখন তো বিপদ বুঝিনি, কিন্তু রাতের অন্ধকার যত বাড়তে লাগলো, মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করলো। শুধু শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক আর নিশাচর প্রাণীর শব্দ। লোকটা আগে আগে হাঁটছিল, আর আমি পিছন পিছন। মাঝে মাঝে সে একবার করে পিছু ফিরে দেখছিল আমি ঠিক আছি কিনা। আমরা প্রায় 2 ঘন্টার মতো হেঁটেছি। তারপর লোকালয়ের দিকে চলে এলাম। একটা সময় একটা ছোট কুঁড়ে ঘরের মতো দেখতে পেলাম। লোকটা হাত তুলে দেখালো, ওইটা আমাদের বাড়ির ঠাকুর মশাই, ওইটা। ঘরে ঢুকেই একটা থমথমে পরিবেশ অনুভব করলাম। মাটির দেওয়াল, আলো বলতে একটা হেরিকেন টিমটিম করে জ্বলছে, আর তার আলোয় দেখলাম একটা ছোট ছেলে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তার বাবা কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলো, তারপর ভাঙা গলায় বলল, জ্বর একটুও কমেনি ঠাকুর মশাই। আমি কাছে গিয়ে ছেলেটার কপালে হাত দিলাম। গা একেবারে আগুনের মতো গরম, চোখ দুটো কোটরাগত, মুখটা ফ্যাকাশে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সত্যি খুব খারাপ অবস্থা। ছেলেটার মা একটা কোণে চুপচাপ বসে কাঁদছিল। আমি যখন ছেলেটার কাছে দাঁড়িয়ে আছি, তখন তার মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, ঠাকুর মশাই, আমরা কামাখ্যায় গিয়েছিলাম মায়ের পুজো দিতে। কামাখ্যা মন্দিরে অনেক তান্ত্রিক সাধকরা আসেন।
আমরা যখন স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে পুজো করে বেরিয়ে আসছি, ওই সময় দেখলাম চলার পথে সিঁড়ির ধাপে বসে আছে একজন একজন কালো বস্ত্র পরিহিত তান্ত্রিক। ওই তান্ত্রিকটি জটাজুটধারী, কানে পড়েছিল কঙ্কালাকারের একজোড়া কানের। তার চোখ দুটো ছিল যেন জ্বলন্ত কয়লার মতো। আমরা পাশ কাটিয়ে যাচ্ছিলাম। হঠাৎই লোকটা ছেলেকে দেখে কেমন একটা অট্ট হাসি হেসে উঠল। আমরা ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। ছেলের বাবা এবার মুখ খুলল। আমি ছেলেটাকে কিছু বলার আগেই সে যেন অদ্ভুত সুরে ভিড় করে কিছু যেন একটা বলতে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো মন্ত্র পাঠ করছে। তারপর কি হলো? ছেলেটার মা চোখের জল মুছতে মুছতে বলল, তার কথা শেষ হওয়ার আগেই ছেলেটা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। মাথা ঘুরতে লাগলো ওর। আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তারপর থেকেই ওর জ্বর আসা শুরু হলো। কত ডাক্তার দেখালাম, কিছুতেই কিছু হলো না। কেবল দুর্বল হয়ে পড়ছিল দিন দিন। মনে হচ্ছিল যেন তান্ত্রিকের সেই হাসি আর মন্ত্রের পরেই ছেলেটা ওই রকম হয়ে গিয়েছে। সেদিন থেকে ওর কথা বলা বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো মন্দিরের গরম এবং দীর্ঘ যাত্রার জন্য এমন হয়েছে, কিন্তু কদিন যেতে না যেতেই ওর শ্বাসকষ্ট শুরু হতে লাগলো ঠাকুরমশাই। আর জ্বর তো গায়ে লেগেই আছে। দিন দিন যেন কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঠাকুরমশাই। দেখুন না, দেখুন। ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা ঠাকুরমশাই। তারপর থেকে ছেলের এই অবস্থা। ছেলেটার মা ফুঁপিয়ে উঠল আবার। আমি গভীর মনোযোগ দিয়ে ওদের কথা শুনলাম। পরিস্থিতিটা বেশ জটিল মনে হচ্ছিল। ছেলেটার অবস্থা দেখে আমার মনটা কেমন যেন করে উঠল। বুঝলাম শুধু জ্বর নয়, এর পিছনে আরও কিছু আছে। এমন অসুস্থতা সাধারণ চিকিৎসায় সারে না। তাহলে কি করলেন ঠাকুরমশাই? কোনো মন্ত্রপাঠ? আরে বাবা, অত তাড়াহুড়ো করছো কেন? সব বলছি। আমি ছেলেটার দিকে তাকিয়ে মুহূর্তখানেক গভীর চিন্তা করলাম। তারপর তার বাবার দিকে ফিরে বললাম, দেখো, এই জ্বর সাধারণ নয়। তান্ত্রিকের কুদৃষ্টির ফলেই এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। তবে ভরসা রাখো, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে। ছেলেটার বাবা মা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এক ঝলক আশার আলো দেখতে পেলাম। ছেলেটার মা বলল, ঠাকুরমশাই, দয়া করে ওকে বাঁচান। ও ছাড়া আমাদের আর কেউ নেই। আমি তাদের আশ্বস্ত করে বললাম, আমি চেষ্টা করব, কিন্তু তার জন্য কিছু জিনিস লাগবে। আর আজ রাতেই আমাকে কাজটা শুরু করতে হবে। কি লাগবে ঠাকুরমশাই? যা বলবেন আমি সব এনে দেবো আপনাকে। ছেলেটার বাবা উৎসুক হয়ে বলল। আমি বললাম, খানিকটা সর্ষের তেল, একটা মাটির প্রদীপ, কিছু কালো তিল আর একটা লাল জবা ফুল। আর দরকার হবে একটা পরিষ্কার পিতলের ঘটির। ছেলেটার বাবা মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো। আমি এক্ষুনি আনছি ঠাকুরমশাই। তবে গ্রামে এসব পাওয়া একটু মুশকিল, কিন্তু আমি পাশের বাজারে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাব। না, এত রাতে বাজারে যাওয়ার দরকার নেই। তোমাদের ঘরে যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। সর্ষের তেল আর প্রদীপ তো নিশ্চয়ই আছে। ছেলেটার মা মাথা নাড়ল। হ্যাঁ ঠাকুরমশাই, তেল আর প্রদীপ আছে, কিন্তু ওই কালো তিল, জবা ফুল আর পিতলের ঘটি। ঠিক আছে, যা আছে তাই দিয়েই কাজ চালাবো। এখন ছেলেকে নিয়ে একটা মাদুরে শুইয়ে দাও, আর ওর চারপাশটা পরিষ্কার করে দাও। ছেলেটার বাবা মা দ্রুত হাতে সব কাজ করতে লাগলো। হ্যারিকেনের টিমটিমে আলোয় তাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট।
ছেলেটা তখনও নিস্তেজ হয়ে পড়ে আছে, মাঝে মাঝে কাঁপছে। আমি হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে ঘরের প্রতিটি কোণে নজর বোলালাম। মাটির দেওয়াল আর খড়ের চালে ঘরটা কেমন একটা থমথমে নীরবতায় ডুবেছিল। বাতাস ভারী হয়েছিল অদ্ভুত এক হতাশায়। ছেলেটাকে মাদুরে শোয়ানোর পর আমি তার পাশে বসলাম। ছেলেটার মা আমার পাশে এসে বসলো, আর বাবা একটু দূরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি চোখ বন্ধ করে তারা মায়ের নাম স্মরণ করলাম। আমার কানের কাছে তখনও ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা পেঁচার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছিল। রাতের নীরবতা যেন আরো গাঢ় হচ্ছিল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি মন্ত্র পড়ে ওকে সুস্থ করে দেবেন? ছেলেটার বাবা অধীর কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, দেখো, মন্ত্রের শক্তি তো আছেই, কিন্তু তার সাথে বিশ্বাস আর ধৈর্যও দরকার। দেখা যাক কি হয়। প্রথমে জানতে হবে আসলে এই ক্রিয়া কোত্থেকে করা হয়েছে। তারপর ছেলেটার উপর যে অশুভ শক্তির নজর আছে তার প্রভাব হ্রাস করতে হবে। আমি ছেলেটার কপালে হাত রেখে চোখ বন্ধ করলাম। ঘরের টিমটিমে আলোয় তার মুখটা কেমন যেন গম্ভীর দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে গভীর মন্ত্র পাঠ করতে শুরু করলাম। আমার কণ্ঠস্বর প্রথম দিকে মৃদু ছিল, কিন্তু যত সময় যাচ্ছিল ততই তা দৃঢ় আর স্পষ্ট হয়ে উঠছিল। ঘরের মধ্যে একটা অদ্ভুত শক্তি যেন সঞ্চারিত হতে শুরু করলো। বাতাসের গতি যেন থমকে গেল, আর বাইরের ঝিঝি পোকার ডাকও যেন মিলিয়ে গেল। মন্ত্র পাঠ করতে করতে আমার মন যেন এক অন্য জগতে প্রবেশ করলো। আমার সামনে যেন একটা অন্ধকার পর্দা সরে গেল, আর তার ওপারে আমি কিছু আবছা ছবি দেখতে পেলাম। প্রথমে সবকিছু অস্পষ্ট ছিল, ধোঁয়াটে। তারপর ধীরে ধীরে সেই ছবিগুলো স্পষ্ট হতে লাগলো। আমি দেখলাম একটা পুরনো মন্দির, তার চারদিকে ঘন জঙ্গল। মন্দিরের ভেতরে একটা ঘর যেখানে যজ্ঞের আগুন জ্বলছে, আর সেই যজ্ঞের আগুনের সামনে বসে আছে একজন জটা জুটোধারী তান্ত্রিক। তার কানে কঙ্কালের কানের দুল, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতন। রতনের মা যা বলেছিল সবটাই যেন আমার চোখের সামনে ফুটে উঠল। ওং নমো শ্মশান অগ্নিয়াহুতি দেব্যৈ স্বাহা। আমি মন্ত্রের শক্তি দিয়ে সেই তান্ত্রিকের অবস্থান বোঝার চেষ্টা করলাম। মনে হচ্ছিল যেন একটা সূক্ষ্ম রেশমি সুতো আমাকে সেই তান্ত্রিকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার সাধনার শক্তি, তার ক্রোধ, তার অশুভ সংকল্প সব কিছুই যেন আমি অনুভব করতে পারছিলাম। আমার চোখের সামনে যেন একটা মানচিত্র ভেসে উঠল। দেখলাম সেই মন্দিরটা সম্ভবত মায়াং গ্রামে। আমার মন্ত্রের তীব্রতা বাড়ছিল, আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম সেই তান্ত্রিকের শক্তিও কম নয়। তার অশুভ ক্রিয়া এতটাই শক্তিশালী ছিল যে একটা সুস্থ ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু আমার সংকল্প ছিল আরো দৃঢ়। আমাকে এই শক্তিকে পরাস্ত করতেই হবে। হঠাৎ করে আমার চোখ দুটো ঝাপসা হয়ে গেল। মাথার মধ্যে এক তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার মস্তিষ্কের গভীরে আঘাত করছে। কিন্তু আমি থামলাম না।
আমি শেষবারের মতো আমার মন্ত্রের শক্তি দিয়ে সেই তান্ত্রিকের শক্তিকে বাঁধতে চাইলাম, তার অবস্থানের ওপর একটা চিহ্ন দিতে চাইলাম। আমি যখন চোখ খুললাম, আমার কপালে বিন্দু বিন্দু ঘাম, শরীর ক্লান্ত। ছেলের বাবা মা উদ্বেগের সাথে আমার দিকে তাকিয়েছিল। ঠাকুরমশাই, কি হলো? কিছু দেখতে পেলেন? হ্যাঁ, আমি দেখেছি। ওই তান্ত্রিক যার কুদৃষ্টি তোমাদের ছেলের উপর পড়েছে, সে ওই কামাখ্যা মন্দিরের থেকে প্রায় 28 কিলোমিটার দূরে মায়াং গ্রামে থাকে। সম্ভবত সে তার সাধনার জন্য ওই নির্জন মন্দির ব্যবহার করে। সে মন্দিরের পূজারী নয়, শুধু সাধনার জন্য ওই জায়গাটাকে বেছে নিয়েছে। তাহলে কি সে আমাদের ছেলেকে শেষ করে দেবে? না, আমি জানি সে কোথায় আছে। তার শক্তিকে আমি কিছুটা বেঁধে দিয়েছি। এখন আমরা এই অশুভ প্রভাবকে হ্রাস করার চেষ্টা করব, কিন্তু আসল কাজটা এখনো বাকি। আমাকে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে, সরাসরি তার মুখোমুখি হতে হবে। আমি তখনও জানতাম না এই যাত্রায় আমার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, কিন্তু রতনকে বাঁচানোর জন্য আমাকে যে কোনো মূল্যে ওই তান্ত্রিকের কাছে পৌঁছতেই হতো। কিন্তু ঠাকুরমশাই, ওখানে যাওয়া কি নিরাপদ হবে? শুনেছি ওইখানকার তান্ত্রিকটা নাকি খুব খুব ভয়ঙ্কর হয়। ভয় পেলে চলবে না। তোমাদের ছেলেকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। এইটুকু পথ তো আমি একাই যেতে পারবো। তোমরা শুধু মায়ের কাছে প্রার্থনা করো যাতে আমি সফল হই। আমি সেই রাতেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আবার রওনা দিলাম। অন্ধকার আচ্ছন্ন পথ, চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর নিশাচর প্রাণীর শব্দ। আমার মনে তখনও সেই তান্ত্রিকের চোখ দুটো ঘুরছিল। কামাখ্যা মন্দিরের দিক থেকে প্রায় 28 কিলোমিটার দূরে সেই মায়াং গ্রাম। এই গ্রামের কথা আমি আগেও শুনেছি। এখানকার বাতাসেই কেমন যেন একটা তন্ত্র মন্ত্রের গন্ধ মিশে আছে। যত গ্রামের দিকে এগোচ্ছিলাম আমার গা শিউরে উঠছিল। মনে হচ্ছিল চারপাশের গাছপালাগুলো যেন জীবন্ত হয়ে আমাকে দেখছে। আমি যখন গ্রামের কাছাকাছি পৌঁছলাম, আবছা আলোয় দেখলাম একজন লোক রাস্তার এক পাশে বসে বিড়বিড় করছে। তার পোশাক ছেঁড়া, চুলগুলো জট পাকানো, আর চোখ দুটো রক্তবর্ণ। লোকটা কেমন যেন উন্মাদের মতো। সে নিজের মনেই হাত পা ছুড়ছিল আর মাঝে মাঝে বিকট শব্দে হেসে উঠছিল। আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। লোকটা আমাকে দেখে হঠাৎ করেই আরো জোরে অসংলগ্ন কথা বলতে শুরু করলো। রক্ত রক্ত, আমার আরো রক্ত চাই। শঙ্খচূর্ণ, কঙ্কালের মালা, হাসবো আমি হাসবো। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি হাসবো। তার কথা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি বুঝলাম এ কোনো সাধারণ পাগল নয়, এ সেই তান্ত্রিকেরই কাজের ফল। তার অশুভ শক্তি এই লোকটার মনকে গ্রাস করেছে। হয়তো এ সেই বলি হওয়া মানুষ যে তান্ত্রিকের শিকারে পরিণত হয়েছে। হঠাৎ করেই সেই উন্মাদ লোকটা উঠে দাঁড়ালো। সে যেন আমাকে দেখতে পাচ্ছিল না, বা দেখলেও পাত্তা দিচ্ছিল না। সে একটা নির্দিষ্ট দিকে ছুটে চলল। তার চাল চলনে একটা তীব্র আকর্ষণ ছিল, যেন সে কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে আছে। আমি বুঝলাম তান্ত্রিক তাকে বলি দিতে চলেছে। আমিও তার পিছু নিলাম। লোকটা ছুটে চলছিল একটা ঘন জঙ্গলের দিকে। আমি ছুটতে লাগলাম তার পিছনে। অবশেষে সে একটা জঙ্গলের মধ্যে ছোট গুহার সামনে এসে থামল।
গুহার মুখটা কালো পাথরের তৈরি, তার চারপাশে শুকনো হাড় গোড় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর গুহার ভিতর থেকে ভেসে আসছিল পচা মাংসের গন্ধ আর নিচু মন্ত্রপাঠের শব্দ। আমি গুহার মুখে এসে থমকে দাঁড়ালাম। ভিতরে আলো আধারিতে দেখলাম সেই জটা জুটোধারী তান্ত্রিক। সে একটা যজ্ঞের সামনে বসে মন্ত্রপাঠ করছে। তার সামনে একটা কালো মূর্তি, আর তার দিকে এগিয়ে যাচ্ছিল সেই উন্মাদ লোকটা। তান্ত্রিকের চোখে তখন এক বিকৃত উল্লাস, যেন সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চলেছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না, আমার হাতে থাকা কাঠের লাঠিটা তুলে ধরলাম। দেবী দেবী আমি মন্ত্র পড়তে পড়তে লাঠিটার মাথায় একটা সিঁদুর ঘষে দিলাম। তারপর আমার সমস্ত শক্তি আর মায়ের নাম নিয়ে সেই লাঠিটা তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারলাম। লাঠিটা বিদ্যুতের বেগে ছুটে গেল। তান্ত্রিক কিছু বোঝার আগেই লাঠিটা গিয়ে তার বুকে আঘাত করল। সে একটা বিকট চিৎকার করে উঠল, যেন তার ভিতর থেকে সব শক্তি বেরিয়ে যাচ্ছে। সে মাটির উপর লুটিয়ে পড়ল। তার শরীরটা কেমন যেন ছোট হতে শুরু করলো, আর দেখতে দেখতে ছাইয়ের স্তূপে পরিণত হলো। তার সব অশুভ শক্তি এক নিমেষে ভস্ম হয়ে গেল। আর সেই মুহূর্তেই গুহার অন্ধকার ফুঁড়ে কোত্থেকে একটা তীব্র আলোর উদ্ভাস এসে ছেলেটার চারপাশে একটা বৃত্ত তৈরি করলো। সেই আলোয় ছেলেটার মুখটা আলোকিত হয়ে উঠল। তার চোখে একটা অদ্ভুত শান্তি দেখা গেল। সে আর উন্মাদ রইল না, যেন তার ভিতর থেকে সব অশুভ শক্তি বেরিয়ে গেছে। ছেলেটার হাতে তখনও সেই খাড়াটা ছিল। তার চোখ দুটো যেন তখনও আচ্ছন্ন। তান্ত্রিকের ছাই হওয়া দেহটার দিকে সে তাকিয়ে রইল। তারপর যেন অদৃশ্য কোনো শক্তির নির্দেশে সে তার হাতের সেই বড় খাড়াটা তান্ত্রিকের ছাই হওয়া দেহটার উপর বসিয়ে দিল। একটা চাপা শব্দ হলো, আর তান্ত্রিকের ছাইগুলো আরো ছড়িয়ে পড়ল। আমি আলোর বৃত্তটাকে অনুসরণ করে গুহার ভিতরে আরো কিছুটা এগোলাম। আলোটা আমাকে পথ দেখাচ্ছিল। গুহার শেষ প্রান্তে গিয়ে দেখলাম একটা পাথরের বেদির ওপর একটা সুন্দর মালা রাখা আছে, আর সেই মালা থেকেই এক দিব্য আলো বিচ্ছুরিত হচ্ছিল। আমি বুঝলাম এই মালার মধ্যেই নিহিত আছে রতনের সুস্থতার রহস্য। আমি সেই মালাটা হাতে নিলাম। মালাটা স্পর্শ করতেই আমার মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আমি সেই আলোকের পথ অনুসরণ করে ফিরে এলাম গ্রামের সেই ছেলেটির কাছে, যাকে তান্ত্রিক বলি দিতে চেয়েছিল। ছেলেটা তখনও আলোর বৃত্তের মধ্যেই দাঁড়িয়েছিল। আমি তার গলার দিকে মালাটা ছুঁড়ে দিলাম। মালাটা তার গলায় গিয়ে পড়তেই উন্মাদ ছেলেটা চোখ বন্ধ করলো, আর তার শরীর থেকে যেন এক রাশ কালো ধোঁয়া বেরিয়ে গেল। যখন সে চোখ খুলল, তার চোখে তখন আর সেই শূন্যতা ছিল না, ছিল এক নির্মল হাসি। সে স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমি সেই ছেলেটিকে নিয়ে ফিরে এলাম রামচরণের বাড়িতে। রামচরণ আর তার পরিবার অবাক হয়ে গিয়েছিল। রতন তখনও শুয়ে। আমি তারানাথ। আমি জানতাম আমার এই মালা রতনকে সুস্থ করবেই। আমি সেই মালাটা নিয়ে অসুস্থ রতনের গলায় পরিয়ে দিলাম। মালাটা রতনের গলায় পড়তেই তার শরীরের কম্পন বন্ধ হয়ে গেল। তার মুখের ফ্যাকাশে ভাব কেটে গেল। ধীরে ধীরে সে চোখ
খুলল, আর সেই চোখে আমি পরিচিত হাসি দেখতে পেলাম। সে উঠে বসল। রামচরণ আর রতনের মা আনন্দে কেঁদে ফেলল। তাদের সন্তান এখন সম্পূর্ণ সুস্থ। রামচরণ আনন্দে আত্মহারা হয়ে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি ছিলেন বলেই আমার ছেলেটা আজ বেঁচে উঠল ঠাকুরমশাই, না হলে যে কি হতো কে জানে। আমার কোনো কৃতিত্ব নেই, সব কিছুই মা কামাক্ষার ইচ্ছেতে হয়েছে। তোমরা পারলে সপরিবারে কামাক্ষা গিয়ে পুজো দিয়ে এসো। যা মানত করেছিলে সেইটা পূর্ণ করে এলেই দেবী তোমাদের উপর প্রসন্ন হবেন না। গল্পপালা শেষ করলেন ঠাকুরমশাই। আমরা বিস্ময়ে হতবাক হয়ে ওনার দিকেই তাকিয়ে রইলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।